আবারও একটা রিপোর্ট এনসিপিকে নিয়ে প্রথম আলোতে। একলা চলার চিন্তা এনসিপিতে, কিসের উপর ভর করে? এনসিপি যে একলা চলতে চায়, তার বেসটা কি? বেসটা ঠিক অনুসন্ধান করতে পারছে না। এতে বোঝা গেল যে একটা ইঙ্গিত দেয়া আছে, জামাত যদি কোনো কারণে এনসিপিকে নিতে রাজি না হয়, তাহলে তারা একলা নির্বাচন করবে। এছাড়া তাদের কোনো উপায় নেই। এটা তাদের জন্য ঝুঁকি, কারণ নাহিদ ইসলাম নিজে বলেছিল যে স্থানীয় সরকার নির্বাচনও জোটবদ্ধভাবে, এবং তখন আবার একটা মহান কারণও তারা আবিষ্কার করেছিল যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে সরকারের উপর চাপ দেয়া যাবে এবং জুলাই চেতনা বাস্তবায়ন করা যাবে। তো আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে ওই যে নির্ভরতা, এই নির্ভরতার কারণে তারা ৬টা আসন জয়ী হয়েছে, ৩০টা আসন তাদেরকে দেয়া হয়েছিল জোট থেকে। ৬টা আসনে তারা জয় পায় এবং ১৭টা আসনে এনসিপির প্রার্থীরা দ্বিতীয় হন, অর্থাৎ জয়ী হওয়া বিএনপির প্রার্থীদের নিকটতম প্রতিদ্বন্দ্বী। তো নিকটতম প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণ আছে, ওই আসনগুলোতে তো জামাত ছিল না, ছিল বিএনপি, আর তারপরে ছিল এনসিপি। তো স্বাভাবিকভাবে জামাত এনসিপির ভোট পেয়ে দ্বিতীয় স্থান হয়েছে। তার মানে অন্য অন্য প্রার্থীরা জামাতের এবং প্রায় অর্ধেক আসনে জামাত এবং এনসিপির ভোট মিলেও তারা দ্বিতীয় স্থানে আসতে পারেনি। এতেই বোঝা যায় যে তাদের দৈন্যতা। আসলে ঢাকা থেকে যত আস্তে আস্তে তৃণমূলে যাওয়া যাবে, ততই দেখা যাবে যে নাই। এর মধ্যে দেখলাম যে আরেকটা বিপর্যয়, চট্টগ্রামে কি কমিটি করতে যে গণপদত্যাগের ঘটনা। ঠিক নেতৃত্বটা, একক একটা নেতৃত্ব বা যৌথ নেতৃত্ব যেটাই হোক না কেন, তার উপর যে খুব বেশি প্রভাব এখন ফেলতে পারছে তা না। আর এই নেতৃত্বের তো একটা অংশ ইসলামী ছাত্র শিবির, এবং তারা এখন যেমন সাদিক কায়েম সহ অনেকে আহ, মেয়র নির্বাচন করবে। তো ফলে তরুণরা নানাভাবে বিভক্ত হয়ে গেছে, এবং যেহেতু জামাত ইসলাম একটা সরকার বিরোধী একটা ভালো অবস্থানে আছে, দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে, সুতরাং ইসলাম ঘেঁষা যেই তরুণরা, তাদের মনোযোগটা থাকবে জামাত ইসলাম বা শিবিরের দিকে। কিন্তু এনসিপির একটা সুযোগ ছিল, আমি বারবার বলি, যে একটা রিয়েল ডেমোক্রেটিক ফোর্স হিসাবে তরুণদের একটা উত্থান ঘটাতে পারত তারা। যেহেতু এখানে বিএনপি পুরনো দল হিসেবে, তার বিরুদ্ধে চাঁদাবাজি, দলীয়করণ, দলের মধ্যে সুযোগ সুবিধা, তাদের মধ্যে ভিড়টা বেশি, কম্পিটিশনটা বেশি, আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত বেশি। সেই প্রেক্ষিতে একটা তরুণদের একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করতে পারতো। কিন্তু খেয়াল করবেন, ইদানিং এনসিপির নেতাদের, তরুণ নেতাদের মধ্যে এক ধরনের ইসলাম ফোবিয়া কাজ করছে, ধর্মীয় ফোবিয়া। তার মানে ঠিক ডেমোক্রেটিক সিস্টেমে নাই, যদিও তারা মুখে গণতান্ত্রিক রাজনীতি করতেছে, কিন্তু তারা ওই দিকে হেলে আছে। এর ফলে রেল মানে এই পুরো ভ্যাকুমটা আস্তে আস্তে চলে যাচ্ছে বিএনপির দিকে, এবং বিএনপির শক্তিটা বাড়ছে। বিএনপি রাজনীতি তো বটেই, এমনকি যারা বিএনপি কখনো করেনি, ডেমোক্রেটিক ফোর্স, প্রোগ্রেসিভ ফোর্স, তারা কিন্তু আস্তে আস্তে দেখছে যে যেহেতু কোনো বিকল্প নেই, আওয়ামী লীগের মতন ফ্যাসিস্ট দলের সঙ্গে সংযুক্ত হওয়ার কোনো কারণ নেই, সুতরাং তাদের কিন্তু এখন আশা ভরসা বিএনপি। একমাত্র বিএনপি ছাড়া আর এই ডেমোক্রেটিক ফোর্সের আর কোনো জায়গা নেই, অনেকে সেটা মনে করছেন। এখন এই তরুণরা যেহেতু তাদের একটা ধর্মীয় আহ, সংগঠন, রাজনীতি, বক্তব্য, স্লোগানে সবকিছু প্রাধান্য পাচ্ছে ধর্মের দিকটা, তো সেখানে অরিজিনালি যারা প্রতিনিধিত্ব করে সেটা হচ্ছে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির। তাহলে সেখানে এনসিপির আর স্থান কোথায়? মানে এনসিপি কে কোনটা ধরবে, ডেমোক্রেটিক ফোর্স নাকি ইসলামিক ফোর্স, কোনটা? তো ফলে তারা না ঘাড়কা না ঘাটকা এরকম একটা বাটে পড়ছে, এবং এখন তাদের দুশ্চিন্তা হলো যে যেহেতু ঠিক সেইভাবে গড়ে তুলতে পারেনি, এখন হ্যাঁ প্রার্থী দিতে পারবে, মেয়র নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, জেলা উপজেলায় চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে,
কারণ অনেকে আছে একটা কোনো রকম একটা ব্যানার চায়, সেই হিসেবে আছে। কিন্তু এর মাধ্যমে যদি দেখা যায় যে সেখানে নমিনেশন বাণিজ্য চলছে, তাহলে কিন্তু আরো বিপর্যয় হবে এনসিপির জন্য। তখন আর এনসিপিকে একেবারেই পরিত্যাগ করবে সবাই। কারণ একে তো হলো তাদের ভালো আ সাড়া জাগাতে পারেনি। একসময় তারা যেই পরিমাণ সাড়া জাগিয়েছিল। এখন আবার সাড়া তো জাগাতেই পারেনি, বরং তারা ওই জাতীয় পার্টির মতো নমিনেশন বাণিজ্য শুরু করছে। তাহলে আরো তারা কোণঠাসা হয়ে যাবে। সেই জায়গাটায় আরো ভালো অবস্থানে চলে আসবে জামাত, আর ডেমোক্রেটিক ফোর্স হিসেবে বিএনপি আরো বিকশিত হবে। সেই অবস্থায় এখন এনসিপির জন্য একটা কঠিন পরীক্ষা যে সে কি তার তরুণদের একটা ফোর্সকে সংগঠিত করতে পারবে কিনা, সত্যিকার অর্থে তারা যে আদর্শের কথা বলে সেই আদর্শের জন্য তারা সংগ্রাম করতে পারবে কিনা। এমনকি দেখেন, এই যে সাম্প্রতিক সময় তেলের ক্রাইসিস হচ্ছে, হামের এই যে সংকট, এইসব সংকটে তারা কিন্তু মানুষের পাশে যে সার্ভিসগুলো দিতে পারত, তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে ওই সময় যে তেলের লাইনগুলোকে ঠিক করা, তেল পাওয়াটা ব্যাপারে সহযোগিতা করা, নানা রকম কার্যক্রমের মধ্য দিয়ে তারা যদি মানে মানুষের মধ্যে একটা আস্থা না জাগায়, শুধু জুলাই সনদ বললাম, মানুষ বুঝলো না আসলে জুলাই সনদটা কি, এটা হইলে কি হবে? এটা বুঝলো না, কিন্তু ওইটা নিয়ে যদি মাঠ গরম করতে চায়, তো দিন যত যাবে সেই জায়গা থেকে মানুষ সরে যাবে। ফলে স্পেসটা কিন্তু রাজনীতি করার স্পেসটা এনসিপির জন্য কমে যাচ্ছে। নানান দিকগুলো বিশ্লেষণ করলাম। যদি এনসিপির নেতারা নেগেটিভ অর্থে না নিয়ে পজিটিভলি আমার এই বক্তব্যগুলি একটু চিন্তা করে, তাহলে হয়তো তারা তাদের আসল সংকটটা বা তাদের অবস্থাটা কি, একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমার এই বিষয়টা নিয়ে তারা চিন্তা করতে পারে। করবে কিনা এটা তাদের বিষয়।